আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আজকে আমার এই অনুষ্ঠানে প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন আমিনুল ইসলাম। তিনি একাধারে শিক্ষক, লেখক এবং গবেষক। আমিনুল ইসলাম, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে, ভয়েস বাংলার এই অনুষ্ঠানে। ধন্যবাদ শুনতে পাচ্ছেন আপনাকে। একটু? হ্যাঁ, জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। জি। যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, আম, এখন ঋষি, আপনি প্রবাসে অবস্থান করেন, দেশে এসেছেন। বাংলাদেশে একটা বড় ধরনের একটি সিদ্ধান্ত হলো, যে শিক্ষার্থীরা আন্দোলন করলো, সচিবালয়ে গেল এবং তারা বাকি যে তাদের পরীক্ষা চলছিল, যে বাকি এইচএসসি পরীক্ষা, সেগুলো তারা আর দেবে না এবং আহ, না দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হলো। কিন্তু তার বিপরীত একটি অবস্থানও দেখলাম। যারা আন্দোলন করছিল তারা বলছিল যে না, এই সিদ্ধান্তটা সঠিক না। একটু যদি এটার উপর একটু বিশ্লেষণ করেন। না, এখানে দেখুন একটা বিষয়। প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন চারদিকে এক ধরনের আন্দোলনের মনে হচ্ছে যেন আন্দোলন, সকল কিছু আন্দোলন বোধহয় এখনই করতে হবে। মাত্র 14 দিন 16 দিনের মতো সরকার হলো, এখন সবাই সবার দাবি দাওয়া নিয়ে উপস্থিত হচ্ছে, সেটা তো একটা বিষয় আছেই। এর মাঝে এখন এই যে শিক্ষার্থীদের যে আন্দোলনটা যেটা হলো, এখানে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা কি আসলে সার্বজনীন একটা আন্দোলন কিনা, এখানে কি সকল শিক্ষার্থীরা আসলে হুম, অংশগ্রহণ করেছিল কিনা, বা তাদের কথা কি সেখানে শোনা হয়েছে কিনা। এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যেতেই পারে যে এখানে কি কিছু অংশ আসলে চাচ্ছিল যে তারা পরীক্ষা দিতে যাচ্ছে না, বাদ বাকিরা হয়তো পরীক্ষা দিতে যাচ্ছে, আমরা জানি না যে এটা আসলে কি সার্বজনীন কিনা। এটা একটা ব্যাপার, এটা কিন্তু চিন্তার বিষয় আছে যে এটা কি শোনা হলো কিনা সকলের কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরেন সকলের কথা শোনা যদি হয়েও থাকে, তারপরেও বলতে হবে যে এটি একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত কেন? কারণ হচ্ছে, দেখুন, আপনি যখন অটো পাসের কথা বলবেন, আপনি অটো পাসের কথা বাদই দেন, বলা হচ্ছে যে আচ্ছা, অটো পাস দেওয়া হবে না, তারা 4-5টা হুম, পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষার একটা এক ধরনের নাম্বার দিয়ে হুম, তাদেরকে হুম, করে দেওয়া হবে। এটার না নানা রকম হুম, সমস্যা আছে। প্রথমত একাডেমিক দিক থেকে তাদেরকে মানে পুরো বাদ বাকি জীবন কিন্তু এটা সাফার করতে হবে। কেন সাফার করতে হবে? কারণ হুম, যখনই তাদের এই মার্কশিটটা দেখা হবে, তখন তাদেরকে আলাদাভাবে বিবেচনা করা হবে। সেটা শুধু দিয়ে বাংলাদেশে তা না, ধরুন এই ছাত্রটা, এই ছাত্রদের অনেকেই তো, এখন তো ছাত্রছাত্রীরা অনেকেই বিদেশে পড়তে যেতে চায়। তখন হুম, যখন সে বিদেশে পড়তে যেতে যাবে, তখন যখন তার মার্কশিট দেখতে চাওয়া হবে, তখন তো ইমিডিয়েটলি কোয়েশ্চেন জাগবে যে এই ছেলেটা এই মার্কশিটটা এমন কেন। সুতরাং তারা এক ধরনের ভয়ঙ্কর রকম সমস্যার মাঝ দিয়ে যাবে। এটা এটা ভুলে গেলে চলবে না, আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু বিদেশে এখন পড়তে যেতে চায়। তাদের এক ধরনের স্বপ্ন আছে, তারা উচ্চ শিক্ষা যাবে, এবং এই ধরনের নানাবিধ সমস্যার মাঝ দিয়ে তো তারা যাবেই যাবে। এর চাইতেও বড় কথা হচ্ছে, এই শিক্ষার্থীরা যারা হচ্ছে একটা বিশাল আন্দোলনের মাঝ দিয়ে গেল, যাদেরকে আমরা এখন বীর বলছি, তারা এই আন্দোলনের একটা অংশ ছিল। এবং এই যে হুম, হুম, স্বৈরাচার, তার এই স্বৈরাচারকে পতনে এই যে শিক্ষার্থীরা যারা হয়তো এই আন্দোলনটা করেছে কিংবা করেনি, সকলেই তো আসলে অংশগ্রহণ করেছে। সুতরাং তারা তো হুম, বীর, তাদেরকে অটো পাস করতে হবে কেন? ঠিক আছে, অনেক শিক্ষার্থী যারা আহত অবস্থায় আছে, অনেক হুম, হুম, শিক্ষার্থী আছে যারা হয়তো হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা হতে পারে, কিন্তু কোনোভাবেই যেন এই অটো পাসটা না হয়, কারণ এটা তাদের সার্টিফিকেটে এক ধরনের স্পয়লার হিসেবে থেকে যাবে। সুতরাং আমি মনে করি হ্যাঁ, এটি মোটেই কোনো ভালো সিদ্ধান্ত হচ্ছে না। হুম, হুম। একটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে এই সার্টিফিকেট। এটা হ্যাঁ, অনেক শিক্ষার্থীর জন্য, যারা পরীক্ষা দিয়ে সত্যি সত্যি প্রতিযোগিতা করে আসতে চায়, তারাও এখন মানে না চাইলেও তারা অটো পাসের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে এটা একটা প্রশ্ন থেকে যাবে কিন্তু, যেটা অতীতে এক সময় 71-এ যেটি হয়েছিল, মুক্তিযুদ্ধের পর। তো হ্যাঁ, এরকম তো পরিস্থিতি তো এটা অ্যাভয়েড করা যেত, তাই না? তো এটা কারণ এখন পপুলার আন্দোলনের মুখে চট করে দাবি মেনে নেওয়াটা, এটা তো আমার মনে হয় একটা বুমেরাং হতে পারে। হ্যাঁ, এটা আসলে উচিত হয়। আর একটা ব্যাপার কি, আপনাকে দিব একটা বিষয় কি, দেখুন, আম, বিরোধী শক্তি তারা কিন্তু সকল জায়গাতেই তৎপর, তাই না? সুতরাং তারা এই হুম, যে হুম, মেধার একটা ব্যাপার, যে মেধার জন্য যে আন্দোলনটা করা হচ্ছে, এখন তারা বলবে যে তোমরা মেধার জন্য আন্দোলন করে তোমরা নিজেরাই অটো পাস করছো, এই কিন্তু এখনই অলরেডি বলা হচ্ছে। তো এটা অন্য একাডেমিক আলোচনায় যদি আপনি নাও যান, তাদের এই যে একটা স্পট, সেটার দরকার নেই তাদের, বরং পরীক্ষা দিক তারা, পরীক্ষাটা দিয়েই তারা পাশ করুক, মেধার যাচাইটা হোক। এটা আসলে হওয়া উচিত বলে আমি মনে করি। আমি মনে করি না যে এই 2024 সালে এসে কোনো রকম স্পট আমাদের ছাত্র যারা, এই ছাত্র যারা আমাদেরকে এত বড় একটা বিজয় এনে দিয়েছে তাদের মাঝে থাকুক। তো আমার মনে হয় যে ওরা হয়তো বয়স কম, হয়তো আন্দোলনে গিয়েছিল, এবং হয়তো যারা
এখন দায়িত্বে আছেন, তারা দেখছেন আমি একটা বিশাল আন্দোলনের মাঝ দিয়ে গেছে, হঠাৎ করে অনেক কিছু হচ্ছে, হয়তো মেনে নিয়েছে। এটা আমার মনে হয় পুনর্বিবেচনার সুযোগ আছে, এটা আমি আশা করি ওনারা করবেন। পুনর্বিবেচনা করা উচিত। হুম, হুম, হুম। আমার মনে হয় এটা এই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই সিদ্ধান্তটা নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টা ফয়সালা করুক, এটা একটা পুনর্বিবেচনা করার সুযোগ আছে। জি। সেটাই। আমি আরেকটা বিষয় আকর্ষণ করব। গণমাধ্যম কিন্তু এই গত 15 বছরে নানাভাবে আলোচিত সমালোচিত, এবং এই পরিবর্তনের পর গণমাধ্যম আবার এসছে, তাদের নানা রকম তালিকাও প্রকাশ করছে, এবং আহ, এখন স্টেপও কিন্তু সরকার নিচ্ছে। আজকেই যেমন ফ্রান্সে যাচ্ছিলেন দুই সাংবাদিক, ফারজানা রূপা এবং শাকিল আহমেদ, তাদেরকে আটক করা হয়েছে। আহ, দেখলাম যে নাইম ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, আর মোজাম্মেল বাবু কোন কোন প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করছে, এবং অনেকেই এখন মানে আম, গা ঢাকা দিয়ে আছে। এই যে একটা পরিস্থিতির মধ্যে অতীতে অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কখনো কিন্তু গণমাধ্যম এভাবে আদালতে ওঠেনি বা ঝড়ঝাপটা আসেনি। তারা সবসময় মানুষের পক্ষেই কথা বলেছে, কিন্তু বিগত সময় দেখা গেছে যে মানুষ বেশ ক্ষুব্ধ ছিল গণমাধ্যমের ভূমিকার জন্য। আজকের এই পরিস্থিতিটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, গণমাধ্যমের স্বাধীনতা এটা একটা বিশাল বিষয়, এটা থাকতেই হবে, কিন্তু এখানে কিন্তুটা আমাকে বলতেই হচ্ছে যে গত 16 বছরে যা যা হয়েছে, আসলে আপনাকে তো আমার বলার কিছু নেই, আপনি নিজেও একজন মিডিয়া ব্যক্তিত্ব, আপনি নিজেও খুব ভালো করে জানেন এবং কিছুটা আপনি সাফারও করেছেন। কিছুটা না, অনেক বিশাল ভালো হয়তো ভালো রকম সাফার করছে, সুতরাং আপনার নিজেও আপনি ভালো করে বুঝবেন। তো আমি আর আপনার কথায় না যাই, আমি শুধু আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। তো আমার লেখাগুলো, এটা আমার বলা উচিত না, কিন্তু যেহেতু আপনি নামগুলো বলেই দিয়েছেন মাঝে, এবং এরা সবাই পরিচিত, এবং আমরা আমরা আপনি তো চেনেননি, আমিও চিনি ওনাদের অনেককেই, হুম, যেহেতু কিছুটা হুম, হলেও আমি সংবাদ মাধ্যমে লেখালেখি করতাম। তো সেই হিসেবে আমি বলি যে আমার লেখাগুলো, বিশেষ করে আমার সামাজিক মাধ্যমে যেহেতু আমি লেখালেখি করি, আমার লেখাগুলো বাংলাদেশ প্রতিদিন নামক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হতো। হুম, হুম, শুধুমাত্র হুম, শুধুমাত্র একটা বিষয় প্রতিবাদ করার জন্য, একটা মিডিয়া হাউসের একজন মালিকের ছেলের একটা বিষয় প্রতিবাদ করার জন্য আমার লেখা বন্ধ করে দেওয়া হলো। তা আপনি বোঝার চেষ্টা করুন যে আমাদের যে মিডিয়া হাউসগুলো, সেগুলো কি আসলে আদৌ মুক্ত? সরকারের প্রভাব সেটা তো এক ধরনের আছেই, এছাড়াও যে আরো কত ধরনের প্রভাব আমাদের মাঝে আছে, সেটা তো আমরা গত এই পুরো সময়টাতে দেখেছি। আর যদি আপনি বলেন যে এই যে ওনাদের, আপনারা বলছেন যে ওনাদেরকে আদালতে তোলানো হচ্ছে, ওনাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বিদেশে, দেখুন, পুরো 16 বছর ধরে আমাদের একটা প্রজন্ম, দুটো প্রজন্ম বড় হয়ে গেছে, আমাদেরকে কি দেখানো হয়েছে, কি শোনানো হয়েছে? এই দায় কি ওনাদেরকে নিতে হবে না? ওনারা কি এই দায় মানে না নিয়ে অমনি পালিয়ে যাবে? এবং এটা আমাদের জন্য, মানে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য তো সেটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা আসলে সত্যিকারই অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত। একই সাথে আমি বলতে চাই যে কোনো সংবাদ মাধ্যম, সেটা যেটাই হোক, সেটা বন্ধ করে দেওয়ার পক্ষে আমি নই, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো অন্যায় করে থাকে, সে অন্যায়ের শাস্তি যেন হয়, এটা হতেই হবে। কারণ সেটা যদি না হয় তাহলে কিন্তু সংস্কৃতি আমাদের চলে এসছে, সেটা কিন্তু হতে পারে চলে। আপনি নিজে আরো বরং ভালো বলতে পারবেন, আপনি বরং আপনার কিছু মতামত দিতে পারেন এখানে। না, আমার একটা বক্তব্য আছে। মিডিয়া হাউস বন্ধ না হোক, কিন্তু এটা কোন মিডিয়া? এটা কি মাফিয়া মিডিয়া, নাকি আসলে সত্যিকারের গণমাধ্যম এরা? কেননা বিগত সময়ে বিভিন্ন মাফিয়া হাউসকে লাইসেন্স দেওয়া হয়েছে, এবং তারা এগুলিকে ব্যবহার করেছে। যেমন আপনি দেখেন বসুন্ধরা গ্রুপের কতগুলো আপনার দুইটা দুইটা টেলিভিশন, রেডিও, পত্রিকা মিলে তারা শুধু মিডিয়ার মালিকই হয়নি, একই সঙ্গে তারা প্রেস ক্লাবকে দখল করা, পুরো সাংবাদিকদেরকে উপর নিয়ন্ত্রণ আরোপ করা। এটা কোন ধরনের সাংবাদিকতা? আজকে এই যে মানে ইংরেজি পত্রিকা, বাংলা পত্রিকা, একটা স্পোর্টস চ্যানেল, একটা নিউজ চ্যানেল, তারপর রেডিও, সবগুলি মিলিয়ে তারা যে চর্চা করছে, হ্যাঁ সেখানে সাংবাদিকরা আছে সত্য, কিন্তু এই হাউসটা আসলে মানে তারা গত 15 বছরে কি বার্তা দিল, এবং এরা যদি টিকে থাকে তাহলে ভবিষ্যতেও বা কি বার্তা দেবে? হয় কি, এটা আমি তো এদের টিকে থাকার পক্ষে না, কিন্তু আমার একটা ব্যাপার কি, হয় একটা ব্যাপার কি যে এখানে কিন্তু অনেক সাংবাদিকরাও কাজ করতেন, এবং কিছু কিছু সাংবাদিক এই এত প্রতিকূলতার মাঝেও মাঝেও কিন্তু তারা কিছু কিছু জিনিস তুলে আনার চেষ্টা যে করেন নাই তা না। তাহলে এই সাংবাদিকরা কোথায় যাবেন? তারাও তো, তাদেরও তো এক এক ধরনের রুটি রুচির ব্যাপার না, থাকে, এটা একটা এটা সুরক্ষার ব্যাপার, আমিও একমত। একটা একমত ব্যাপার। যে সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে হবে, কিন্তু এই হাউসগুলো ভবিষ্যৎ কি?
তাহলে এটাকে যদি বৈধতা দেওয়া হয়, তাহলে এই সরকার তাহলে কিভাবে আহ, এই ব্যাপারে একটা নীতিমালা করবে? যারা প্রফেশনাল লোক, যারা সত্যিকার অর্থে যারা মিডিয়া করতে চায়, তাদেরকে আগে তো রাজনৈতিক পরিচয় ভিত্তিতে বিতরণ করা হতো। তার বিপরীতে যদি একটা প্রফেশনালিজম সেট করতে হয়, তার একটা নীতিমালার আলোকে লাইসেন্স দেয়া, আর বিদ্যমান এই যে এই জঞ্জালগুলো থেকে গেল, এটা তো কনফ্লিক্ট করবে। তো ফলে এটার ক্ষেত্রে তো একটা নীতিমালা আসতে হবে, তার এবং ভিত্তিতেই এটা খুব থাকুক। দ্রুত আসতে হবে, খুব দ্রুত দ্রুত আসতে। আসতে এবং হবে। আমার এই ক্ষেত্রে একটা প্রস্তাব আছে, যদিও আমি একদমই আপনাদের মতো তো মিডিয়া ব্যক্তিত্ব নই, তারপরে আমার যতটুকু জানাশোনা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যারা সাংবাদিক, যারা সাংবাদিকতা করে এসছেন এতদিন ধরে এবং প্রকৃতপক্ষেই সাংবাদিকতা করছেন, যেখানে তারা মানে একদম প্রকৃত সত্যটা তুলে আনেন, এই ধরনের মানুষরা তারা নিজেরা এক ধরনের মুক্ত গণমাধ্যম তৈরি করবে, যেখানে সরকার এবং এই যে মানে এই যে মাফিয়া হাউসগুলো, এদের হাত থেকে যাতে সাংবাদিকরা অন্তত রেহাই পায় এবং তারা যাতে সত্যিকার অর্থেই সাংবাদিকতাটুকু করতে পারে। এবং এটা খুব দ্রুতই, আমি জানি না সরকার, কারণ কি দেখেন, আমাদের একদম মেধা মনন থেকে শুরু করে আমাদের চিন্তা ভাবনা কিন্তু এই সংবাদ মাধ্যমগুলো তৈরি করে। আমরা যেগুলো দেখি শুনি সেটার মাধ্যমেই তো আমরা এক ধরনের ধারণা আমাদের মাঝে তৈরি হয়। সুতরাং এই এই জায়গাটায় যদি খুব দ্রুত হাত না দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা একটা মানে যদি আবারও আমরা একই জায়গা একই সংস্কৃতিতে ঢুকি এবং এই মিডিয়া হাউসগুলোকে কাজ করতে দিই, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর কিছু হতে পারে বলে আমি মনে করি। সুতরাং আমার মনে হয় যে যারা একজন মানে সাংবাদিকদের হাতেই সংবাদ মাধ্যমগুলো, হুম। গণমাধ্যমগুলো থাকুক, যারা এটা পরিচালনা করবে, যাতে সঠিক সাংবাদিকতাটুকু হয়, যেটা আসলে অনেক ক্ষেত্রে কিন্তু নাই এখন আমাদের দেশে। এটা আমারও কিন্তু মানতে আমারও ধারণা সেটাই করা উচিত। কেননা যেমন ইন্ডিপেন্ডেন্ট, এটা সালমান এফ রহমান মালিক, আবার ওখানে কিছু প্রফেশনাল সাংবাদিকও আছে। তাহলে এই জায়গাটা তো কিভাবে মানে আলাদা করার একটা, ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই খোলা থাকুক, কিন্তু এর মালিকানা কি এই মাফিয়ারা থাকবে কিনা, এটাও একটা সিদ্ধান্ত এই যে নিতে হবে এটা কিন্তু আইন সরকারকে। করে কিন্তু এটা করা যেতে পারে। এটা কিন্তু আইন রাইট। নীতিমালা করে করা হুম যেতে হুম পারে, যাতে হুম। করে এদের হাতে আর এটা না থাকে। এটা কিন্তু না করা থাকে। যেতে পারে। এটা হুম। এখন হচ্ছে যারা যেনারা আছেন উপরে পদে তারা হয়তো এই সিদ্ধান্তটা নেবেন। আরেকটা, এটার সাথে সাথে বলি যে বিগত 15 বছরে সাংবাদিকরা তো সমালোচিত হয়েছে, তার সাথে যে কিছু বুদ্ধিজীবী, জাফর ইকবাল সাহেবের মতন লোকরা, আরো অনেকেই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারাও বা কি ভূমিকা রাখলেন? কেন আহ, তারা মানুষের পাশে দাঁড়ালেন না? কেন তারা স্বৈরাচার মুক্ত একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের পক্ষে আওয়াজ তুললেন না? এটাও খুব বিস্ময়কর এবং এটাও খুব হতাশাজনক। কিন্তু কি মনে হয়? দেখুন, দেখুন, এই আওয়ামী আমলে, আওয়ামী বলাটা আমার মনে হয় উচিত হচ্ছে না, আমার বলা উচিত আওয়ামী স্বৈরাচার আমলে, যে তারা যে সংস্কৃতিটা আসলে তৈরি করেছিল, সেখানে বুদ্ধিজীবী শব্দটাই আমাদের এই প্রজন্ম, যে প্রজন্ম আমাদেরকে বিজয়টা এনে দিয়েছে, তারা এই বুদ্ধিজীবী শব্দটাকেই অনেকটা ঘৃণার চোখে দেখতো। কেন জানেন? রাইট। এই বুদ্ধিজীবীরা মানে নিজেরা পুরো সিস্টেমের সুবিধাটা ওনারা ভোগ করেছে। এটা তো একটু জ্বলন্ত উদাহরণ, আপনি চিন্তা করুন যে ওই যে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনে বিশাল ভাঙচুর হয়েছে, এই হয়েছে সে হয়েছে, তারপর সেটা দেখানোর জন্য কি করলো, কিছু সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবীদের সেখানে নিয়ে যাওয়া হলো এবং সেটা হ্যাঁ আমাদেরকে হ্যাঁ হ্যাঁ। দেখানো। আমাদের প্রজন্ম কিন্তু সেটা মানেনি, কারণ তারা জানে যে কিভাবে এইসব গল্প এবং নাটক সাজানো হয়। আর আপনি জাফর ইকবালের কথা বলছিলেন, দেখুন উনি আমার সরাসরি শিক্ষক, এবং আমি এখন গর্ব সহকারে বলতে চাই যে আমি প্রথম ব্যক্তি যে যে সামাজিক মাধ্যমে জাফর ইকবালের বই বর্জন করার কথা বলি। আমি বই বর্জনের পক্ষে কখনোই, আমি যে কেউ যে কোনো মত প্রকাশ করতে পারে, কিন্তু একজন মানুষ যিনি যে কারো আমাদের পুরো প্রজন্মকে রাজাকার বলে চুপচাপ বসে আছেন ওখানে, এবং আমাদের এরপরে পুলিশ আমাদের এই ছেলে মেয়েগুলোকে গুলি করলো, মারলো, ওনার কি কোনো বক্তব্য আপনি পেয়েছেন? উনি 71 সালেও না, লুকিয়েছিল, এই আজ অব্দি না। ওনার কোনো বক্তব্য এবং পেয়েছেন? তাহলে বরং এটা শেষ পর্যায়ে যেটা, ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই কথাটা না, যে প্রথম যেই প্রতিবাদের যে এটা, ওটাকে নিয়ে বলতেছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো যাব না। কেন? ওই ওখানকার শিক্ষার্থীদেরকে দেখলে মনে হবে তারা রাজাকার। এই যে একটা পুরো বিষয়টাই বুঝলেন না, না বলে তিনি একেবারে মানে একটা পুরো একটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রজন্মকে অভিযুক্ত করে দিল যে তার মনে হবে যে তারা রাজাকার। মানে এটা কি ধরনের বক্তব্য হইতে পারে? আমি আমি আশ্চর্য ব্যাপার এটা। আমি মনে করি না উনি বুঝেন নাই, উনি জেনে বুঝে শুনে স্রেফ একটা সরকারের দালালি করেছে। বুদ্ধিজীবীরা Right. যদি এরকম দালাল হয়, আমি সরি, আমি দুঃখিত, উনি আমার সরাসরি শিক্ষক, হুম কিন্তু হুম আমাকে এটা হুম। বলতেই হচ্ছে যে উনি জেনে বুঝে শুনে দালালি করেছে। কই, এতগুলো ছাত্রছাত্রী মারা গেল আমাদের, এত কিছু হয়ে গেল, ওনার কি জি। এখন খারাপ লাগছে না? উনি এখন চুপচাপ বসে আছেন কেন? কোনোকে বিবৃতি দিয়েছেন?
তো এটা তো বোঝাই যায় যে উনি দালালি করতেন। এবং আমাদের বেশিরভাগ বুদ্ধিজীবী এই পুরো সময় আমরা যা দেখেছি যে তারা সরকারের দালালি করতে করতে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছিল যে মানে বুদ্ধির হ্যাঁ, চর্চাটা হ্যাঁ, ওনারা করতেই পারেননি। এক্স্যাক্টলি। মানে এবং এরা মনে করছিল যে এটাই বোধহয় চিরস্থায়ী, এটার আর পরিবর্তন হবে না। আমরা দেখছি যে এটা করতে যে কিন্তু ওই যে কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যেমন সুলাইমান সুখন, তারপর ব্যারিস্টার সাইদুল হক সুমন, তারাও কিন্তু তাদের অবস্থানটা রাখতে পারলেন না মানুষের পক্ষে। অথচ তাদের লক্ষ লক্ষ হচ্ছে ভিউয়ার। যদিও ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করেছে, সাইদুল হক সুলাইমান সুখনও দেখলাম যে একটা পোস্ট দিয়েছে। তো আসলে আসলে তারাও ধরা খেলো নাকি? কি মনে হয় তাদের ব্যাপারে কি বক্তব্য? দেখুন, সুবিধাভোগীরা এরা আসলে যুগে যুগে কি করে জানেন, ওনাদের খোলসটা বদল করে। তো ওনারা ভেবেছিলেন যে হয়তো এই আওয়ামী স্বৈরাচারী করে আজীবন টিকে যাবে। তো এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুদিন আগেও আহ, এই ব্যারিস্টার সুমন নিজ মুখে বলেছে যে আমি হচ্ছে গিয়ে হাসিনার ডানার বাম হাত। এসব কথা তো সেই বলেছে। এখন উনি ভুল বুঝতে হুম। পেরেছেন এবং ভুলনি, কারণ উনি বুঝতে পেরেছেন যে এখন তো আর হাওয়া নেই, এবং এখন বলছে হাওয়ার যে কথা। আওয়ামী লীগ সম্পর্কে ওদের কোনো ধারণা নেই, আওয়ামী লীগ কখনো পালায় না, হ্যাঁ, পালিয়ে যায় না। আওয়ামী লীগ পালায় না, উনি নিজেই গেছেন পালিয়ে। তো যারাই এখন মাফ চাচ্ছেন, ক্ষমা ক্ষমা হুম, ভালো হুম, গুণ, সেটা আমি মানতে পারি। কেউ যদি অন্যায় না করে থাকে, কোন রকম অন্যায় বা কোন রকম দুর্নীতির অনাচারের সাথে যদি সে জড়িত না হয়ে থাকে, তাকে ক্ষমা করা যেতে পারে। কিন্তু কেউ অন্যায় অনাচার দুর্নীতি এবং আমাদের সন্তানদের গুলি করে হত্যার সাপোর্টার, তাদের কোনো ক্ষমা অন্তত আমি মনে করি না এই বাংলাদেশে আর হবে। সে যেভাবেই হোক, অন্তত আমি তো মনে করি না যে অন্তত এই প্রজন্ম কোনোদিন এদেরকে ক্ষমা করবে, করা উচিত। আমি আপনার সর্বশেষ পর্যায়ে একটা ছোট করে মন্তব্য নিতে চাই। ক্রিকেটে পাপন যুগের অবসান ঘটলো। মনে হয় কি যে ক্রিকেট তার আহ, হারানো গৌরব, ঐতিহ্য ফিরে পাবে? কারণ ক্রিকেট নানাভাবে কলুষিত। একটা হলো যে দলীয় রাজনীতি এমন হয়েছে যে এমপি হয়ে খেলছে, তার পারফরমেন্স নাই। মাশরাফি বলেন, সাকিব আল হাসান বলেন, এবং স্টার হলেই সবাইকেই চলে আসতে হবে আওয়ামী লীগ করা, তাদেরকে এই ধরনের তকমা দেয়া, ট্যাগ লাগানো। এই জায়গা থেকে কি বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হলো কিনা? আসলে হয়েছে কি, আমাদের সিস্টেমটা এই 16 বছরে এমন দাঁড়ায় গেছে যে সবকিছু হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, অর্থ কেন্দ্রিক হয়ে গেছিল। তো যার কারণে এই সাকিব, মাশরাফি যারা মানে একটা বিশাল দেশে একটা বিশাল মানুষ তাদেরকে আদর্শ মানতো, তারা তাদের ভূমিকাটাও চিন্তা করেন এই সময়। এখন তারা মাফ টাফ চাচ্ছে, এটা বলছে ওটা বলছে, কিন্তু তাদের ভূমিকাও তো আমরা দেখেছি। এখন হ্যাঁ, আমি আশাবাদী, আমি খুবই আশাবাদী যে আমাদের ক্রিকেট আগাবে। কারণ ক্রিকেটটা একটা স্থবির অবস্থা ছিল এবং আমরা অনেকেই জানি যারা আমরা আসলে খেলাধুলা, আমাদের এই প্রজন্মের মানুষজন তো আমরা খুব বেশি খেলাধুলা খেয়াল রাখি, ক্রিকেট খেয়াল রাখি। আমি আশাবাদী, আমি ভালো পরিমাণ আশাবাদী যে এখন অন্তত ওই যে নেপোটিজমের একটা ব্যাপারটা, খেলোয়াড় থেকে শুরু করে বোর্ডে যে যারা ছিল, মেম্বাররা যারা ছিল, পুরো জায়গাটাই তো একটা, মানে এটা তো কলুষিত শুধু তো আসলে ক্রিকেট বোর্ড না, সকল জায়গাতেই তো এই ব্যাপারটা ছিল। আমি আশাবাদী যে অন্তত এই জায়গাটায় আমরা অন্তত কিছুটা হলেও আগাবো, আস্তে ধীরে আগাবো। এখন তো আসলে এত তাড়াতাড়ি সেটা দৃশ্যমান হবে না। আশা করি যে সেই জঞ্জালগুলো আস্তে আস্তে যাবে এবং একটা সময় আমরা আসলে সেটার ফলটা দেখতে পাবো বলে আমি অন্তত আশাবাদী। সময় দিতে হবে, আসলে সময় তো কিছু দিতে হবে, মাত্রই তো আশা, সময় না দিলে কি করে হবে। কিছুটা আমরা আরো সময় নিয়ে একটু দেখি, তারপরে দেখা যাক হুম, কি হুম। হয়। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম। দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে আমাদের প্রথমবারের মতন ভয়েস বাংলায় আলোচনা। আশা করি আমাদের এই আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।